হ্যালো ফ্রেন্ডস, বায়নে নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, 2025 সালে তোমরা যারা এইচএস এক্সামিনেশন দেবে সায়েন্সে, তোমাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে তোমাদের প্রিপারেশন কিছুই হয়নি, তোমরা কিছুই পড়তে পারোনি, এবং তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে তোমরা হয়তো আগে যেগুলো পড়েছো সেগুলো সব ভুলে গেছো, এবং সেই জন্য একটা প্রবল চাপ, একটা প্রবল টেনশন তোমাদের মধ্যে চেপে বসেছে। তো আজকে আমি আলোচনা করব যে এই চাপ থেকে, এই টেনশন থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসবে। দেখো, এরকম অনেক স্টুডেন্টস আছে যাদের মনে হচ্ছে যে সমস্ত তারা যা পড়েছে, এতদিন তারা যা পড়েছে সমস্ত বিষয় তারা ভুলে গেছে, তাদের আর কিছুই মনে নেই, এবং সেই কষ্টটা, সেই চাপটা তারা অন্য কাউকে বলতে পারছে না। তাহলে এই রকম প্রেসারের মধ্যে তোমরা যারা আছো তারা কিভাবে বেরিয়ে আসবে এই সিচুয়েশন থেকে, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, এই প্রসঙ্গে বলি যে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য যে লড়াই তোমাদেরকে করতে হবে সেটা কিন্তু তোমাকেই করতে হবে, এবং সেই লড়াই কিন্তু নিঃশব্দে হবে, নিজের মনের সঙ্গে হবে। তোমার নিজের মাইন্ডকে তোমাকে স্ট্রং করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে একটি স্পেসিফিক রুটিন ফলো করে কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে তোমাদের মধ্যে যে টেনশন যেটা হচ্ছে, যে চাপ যেটা চেপে বসছে, দেখবে যে ধীরে ধীরে সেই প্রেসার থেকে তোমরা বেরিয়ে আসতে পারছো। তো আমি সবসময় এটা বিশ্বাস করি যে যে কোনো সাকসেসের পিছনে কিন্তু একটি রুটিন কাজ করে। প্রত্যেকটা মানুষের প্রধানত যে কোনো কাজ করতে গেলে অবশ্যই তার কিন্তু একটা গাইডলাইন থাকে, এবং সেই গাইডলাইনের ওপর বেস করেই প্রধানত মানুষ বিভিন্ন রকমের কাজ করে। এবং এক্ষেত্রে তোমরা যারা পড়াশোনা করছো, বিশেষত তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছো, তো তাদের ক্ষেত্রে তো এরকম একটা গাইডলাইন খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি সেই গাইডলাইন নিয়ে আলোচনা করব, তোমরা কিভাবে বিভিন্ন সাবজেক্টের প্রিপারেশন নেবে এই মুহূর্তে, তো সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এখন ক্লাস 11-এর প্রধানত বোর্ড এক্সামিনেশন হচ্ছে, এবং স্বভাবতই তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো তাদের মধ্যেও একটা টেনশন তৈরি হয়ে গেছে। যখনই একটা এক্সামিনেশন হয় তখনই অন্য ক্লাসেও কিন্তু ধরো যাক কোনো একটা ক্লাসের এক্সামিনেশন হচ্ছে, তখন অন্য ক্লাসের স্টুডেন্টসরাও সেক্ষেত্রে টেনসড হয়ে যায়। তাহলে এই যে টেনশন হচ্ছে তোমাদের মধ্যে, তো এই টেনশনকে কিভাবে রিকভার করবে সেটাই আমি বলবো। দেখো, যেটা বলছিলাম যে যে কোনো সাকসেসের পিছনে কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেটা হচ্ছে রুটিন। তো এই রুটিন কিভাবে তোমরা মেনটেন করবে, এবং তার ফলে সমস্ত সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি তোমরা কিভাবে কভার করে ফেলবে, তো এই রুটিনের সাহায্যে আমি সেটাই তোমাদের বলার চেষ্টা করব। দেখো, দিনকে প্রধানত 4টে স্লটে তোমরা ভাগ করে নাও। প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে মর্নিং, একটা মর্নিং স্লট। তারপরেই হচ্ছে নুন, মানে সকালবেলার পরেই দুপুর, এবং তারপরে বিকেল, আফটারনুন, এবং তারপরে নাইট। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এটুকু মাথায় রাখবে যে টোটাল দিনটাকে তোমাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে, এবং সায়েন্টিফিক ওয়েতে ইউটিলাইজ করতে হবে। এরকম নয় যে হ্যাফাজাটলি তুমি দিনের ঘন্টাগুলোকে তুমি পড়ছো, হয়তো সেই পড়াটা স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে না, তো এরকম যেন না হয়। সেই জন্য একটু ঠান্ডা মাথায় কোনো একটা জায়গাতে বসো, এবং বসে তুমি চোখ বুজে ভাবো যে তুমি যে ভাবছো যে কিছুই তোমার পড়া হয়ে ওঠেনি, অ্যাকচুয়ালি সেরকম নয়। প্রত্যেকটা সাবজেক্ট যদি তুমি স্টেপ বাই স্টেপ দেখো, তুমি দেখবে যে ম্যাক্সিমাম পোর্শন কিন্তু তুমি পড়ে ফেলেছো। দেখো, আমি বায়োলজির কথাই বলছি। হয়তো তোমার মনে হচ্ছে যে বায়োলজিক্যাল সায়েন্সের তুমি কিছুই পড়োনি, কিন্তু তুমি যদি চোখ বুজে ভাবো, বিভিন্ন ইউনিট যদি ভাবো, ইউনিট 1, এবার ইউনিট 1 তুমি ভাবতে বসে যে তুমি ভাবো যে ইউনিট 1-এ তুমি কোন অংশ পড়েছো, যেমন রিপ্রোডাকশন ইন অর্গানিজম, তুমি দেখবে যে তুমি এটা পড়েছো। তার সঙ্গে সঙ্গে দেখো হিউম্যান রিপ্রোডাকশন, একটু যদি চোখ বুজে ভাবো যে পরপর সিকোয়েন্সটাকে যদি তুমি ফলো করো, হিউম্যান রিপ্রোডাকশনে কোন কোন অংশগুলো আছে, তাহলে দেখবে যে হিউম্যান রিপ্রোডাকশনও তুমি পড়ে ফেলেছো। জেনেটিক্সে চলে এসো, ক্লাসিক্যাল জেনেটিক্স, যদি একটু চোখ বুজে ভাবো যে তুমি মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়েছো, এক্সেপশন অফ মেন্ডেলিজম তুমি পড়েছো। সুতরাং একটুখানি নিজেকে সময় দাও, একটুখানি ভাবার চেষ্টা করো যে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারগুলোকে একটু মনে করো, এবং মনে করে এটা ভাবার চেষ্টা করো যে তুমি কতটুকু পড়েছো, এবং কতটুকু মনে আছে সেটা ভাবতে হবে না, তুমি কতটুকু পড়েছো সেটা ভাবার চেষ্টা করো। এবং তাহলেই দেখবে যে এখন তোমার যেটা মনে হচ্ছে যে তোমার কিছুই পড়া হয়ে ওঠেনি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সিলেবাসের ম্যাক্সিমাম পোর্শনে কিন্তু তোমার পড়া হয়ে গেছে। এখন তোমাদের যেটা প্রয়োজন, এই মুহূর্তে যেটা প্রয়োজন, যে এই যে পড়া যেটা স্ক্যাটার্ড হয়ে আছে, তো এই স্ক্যাটার্ড পড়াটাকে তোমাকে অ্যাকুমুলেট করতে হবে, এবং এটাই কিন্তু স্ট্র্যাটেজি। এবং যেহেতু এক্সামিনেশন খুব বেশি দিন নেই, তো সেই কারণের জন্য সামনেই তোমাদের টেস্ট এক্সামিনেশন, এবং টেস্ট এক্সামিনেশনকে একটা মহড়া ধরে নাও এইচএস এক্সামিনেশনের জন্য। এবং মনে করো যে এই টেস্ট এক্সামিনেশনে তোমার ফাইনাল এক্সামিনেশন, এবং সেইভাবেই প্রিপারেশনটা কিন্তু এই মুহূর্তে শুরু করে দাও। এবং তার সঙ্গে সঙ্গে বলি, দেখো তোমরা যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, নিট এবং এইচএস এক্সামিনেশন দুটো কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরির এক্সামিনেশন। এইচএস এক্সামিনেশনে তোমাকে তো রেজাল্ট করতে হবে। এইচএস এক্সামিনেশনে তুমি যখন সিলেবাস যখন পড়ছো, সাইমালটেনিয়াসলি কিন্তু নিটেরও প্রিপারেশান হয়ে যাবে। আমি যেরকম স্ট্র্যাটেজি বলবো এইভাবে কিন্তু নিটেরও কিন্তু প্রিপারেশান হয়ে যাবে। সেই জন্য যারা
নিটের জন্য পড়ছো এরকম নয় যে এইচএস এর পড়াটা আলাদা, নিটের পড়া আলাদা, নিটের জন্য আলাদা পড়তে হবে, এইচএস এর পড়া আলাদা পড়তে হবে। অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি এটাই বলে যে এই দুটো ডিফারেন্ট লেভেলের এক্সামিনেশনকে কম্বাইন করে বুদ্ধির সঙ্গে কিন্তু তোমাকে দুটো এক্সামিনেশনের জন্যই অ্যাট এ টাইম তোমাকে প্রিপারেশান নিতে হবে। তাহলে দেখো, দিনকে তুমি 4টে স্লটে তুমি ভাগ করে নিলে। এই যে দিনের যে 4টে স্লটের কথা বললাম আমি মর্নিং, তো মর্নিংয়ে তুমি কি করবে এটা একটু ঠিক করে নাও। অর্থাৎ তোমার হাতে কিন্তু 4টে বড় বড় সময় আছে এবং এই বড় বা বিগ টাইমকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে, তো সেটা কিন্তু তোমাকে নিজেকে ভাবতে হবে। আমি জাস্ট তোমাকে গাইড করে দেবো। এরপরে দেখো যে জেনারেল রুলস যেটা প্রধানত বলা হয়, তোমাকে খুব ভোরবেলা পড়তে হবে না, ভোর 3টের সময় তোমাকে উঠে পড়তে হবে না, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে রাত জেগেও কিন্তু পড়তে হবে না। আলটিমেটলি তোমার যদি শরীর যদি ঠিক থাকে তবেই কিন্তু তোমার এক্সামিনেশন ভালো হবে। তো সেই কারণের জন্য শরীরকে ঠিক রেখে তোমাকে প্রিপারেশান নিতে হবে। শরীর যদি খারাপ হয় তাহলে তুমি যতই পড়ো সেই পড়া ঠিকঠাক মাথায় ঢুকবেও না এবং তার সঙ্গে সঙ্গে মনেও থাকবে না, পড়াটা অনেকটা ইরিটেটিং লাগবে। এবং সেই কারণের জন্য বলছি যে হেলদি লাইফ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে ভোর 3টে সময়তেও উঠতে হবে না, আবার সারা রাত জেগেও পড়তে হবে না। আমি যে স্ট্র্যাটেজি তোমাদেরকে বলছি দেখবে যে খুব কত সহজভাবে তুমি অনেকটা সময় তুমি কত সহজে তুমি বের করতে পারবে। দেখো, যেটা বলার তো সেটা হচ্ছে প্রতিদিন 5:30টার সময় ওঠো। এটা একদম রুটিন করে নাও। প্রথম দিকে হয়তো খুব কষ্ট হবে, কিন্তু এটাকে যদি রুটিন করে নাও তাহলে তুমি কিন্তু পারবে। এক সপ্তাহ ধরা যাক তুমি চেষ্টা করলে, কোনোদিন হয়তো 6টার সময় উঠছো, কোনোদিন 6:30 এরকম হতে পারে, কিন্তু চেষ্টা করো 5:30টার সময় ওঠার। তাহলে মোটামুটি 10 থেকে 12 দিন তুমি যদি হ্যাবিট করো তাহলে তুমি কিন্তু পারবে 5:30টার সময় উঠতে। তো প্রতিদিন 5:30টার সময় ওঠো এবং দিনের যে সময়টা, দিনের যেটা তুমি শুরু করতে চলেছে একটা দিন, তো সেই দিনটাকে কিন্তু পজিটিভ অ্যাটিটিউড নিয়ে শুরু করো। তো পজিটিভ অ্যাটিটিউডটা কি? 5:30টার সময় উঠে তুমি মোটামুটি 1 ঘন্টা এক্সারসাইজ করো। দিস ইজ মাস্ট। অ্যাকচুয়ালি এক্সারসাইজ মানে কি, তুমি একটু হালকা তুমি হাঁটাহাঁটি করতে পারো এবং হাঁটতে হাঁটতে তুমি একটু চিন্তা করে নাও যে সারা দিনে তুমি কোন কোন সাবজেক্টগুলো পড়বে। দেখো, এই যে সময়টা, এই যে 1 ঘন্টা সময়, দিনের প্রথম যে সময়টা, এটা কিন্তু তোমাকে নিজেকে দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় কি হয় যে বিভিন্ন জায়গাতে পড়তে যাই, স্কুলে যাচ্ছে, টিউশনিতে যাচ্ছে, কিন্তু নিজেকে নিয়ে ভাবার কোনো সময় আমাদের থাকে না। তো সেই জন্য তোমাদেরকে বলবো যে নিজেকে নিয়ে ভাবতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দিনের এই যে প্রথম ঘন্টায় তুমি একটু নিজেকে সময় দাও। একটু এক্সারসাইজ করলে, তুমি তোমার বডিকে ঠিক রাখলে, একটু হাঁটাহাঁটি করলে এবং তার সঙ্গে সঙ্গে এই সময়ই চিন্তা করে নাও যে তুমি সারা দিন কি করবে, এবং দেখবে যে এর ফলে তোমার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে এবং সারা দিনের কাজের তুমি কিন্তু প্রেরণা পাবে এবং মনে হবে যে তোমার প্রিপারেশন যেন একটা স্ট্র্যাটেজিক ওয়েতে হচ্ছে এবং একটা স্পেসিফিক ওয়েতে তোমার প্রিপারেশন হচ্ছে। সুতরাং যেটা জেনারেল রুলস যেটা আমি বললাম যে সকালবেলা 5:30টার সময় ওঠো এবং রাত্রিরে 11টার সময় ঘুমাতে যাও, তাহলে সকাল 5:30 থেকে রাত 11টা পর্যন্ত তোমার হাতে কত ঘন্টা সময় তুমি পাচ্ছ? 16 আওয়ার্স তুমি সময় পাচ্ছ। এবং এই যে 16 ঘন্টা তুমি সময় পাচ্ছ, তার মধ্যে হয়তো 6 ঘন্টা তুমি বিভিন্ন জায়গাতে টিউশনি করতে যাবে বা পড়তে যাবে, তাহলে বাকি যে 10 আওয়ার্স তুমি যেটা পাচ্ছ এটা কিন্তু একদম নিট একটা সময় এবং এই সময় কিন্তু তুমি তোমার নিজের স্টাডির জন্য রাখতে পারো। তাহলে দেখো, যেটা বলছিলাম যে প্রচণ্ড ভোরে রাত 3টের সময় উঠতে হবে না, অথবা সারা রাত জেগে তোমাকে পড়তে হবে না, তুমি 5:30টায় ওঠো, 11টার সময় ঘুমাতে যাও, তাহলে তুমি যে 16 ঘন্টা পড়ছো এই 16 ঘন্টার মধ্যে 6 ঘন্টা তুমি অন্যান্য কাজ করো, টিউশনি করো, প্লাস অন্যান্য কাজ করো, এবং এই 10 ঘন্টা সময় তুমি একদম এক্সক্লুসিভলি তোমার স্টাডির জন্য রেখে দাও। এখন তো আর অত স্কুলের ব্যাপার নেই, তো স্কুলের সিলেবাস অলমোস্ট শেষ হয়ে গেছে, এরপরে তোমরা টেস্ট পরীক্ষা দেবে, তারপরে এইচএস এক্সামিনেশন দেবে, সেই জন্য বাড়িতেই তুমি থাকছো এবং বাড়িতে থেকে এই সময়কে খুব ভালো করে ইউটিলাইজ করো। এর সাথে সাথে বলবো যে যখন তুমি পড়ছো, একটা জেনারেল রুলস তোমাদেরকে বললাম এবং তার সঙ্গে সঙ্গে টার্গেট ফিক্সড করো। মানে তুমি কি করবে তাই সেই টার্গেট একটা ফিক্সড করো। দেখো, টার্গেট যদি ফিক্সড যদি না হয় তাহলে কখনোই কিন্তু সাকসেস আসবে না। তুমি যতই পড়ো, পড়া কিন্তু হ্যাপাজার্ট হয়ে যাবে। অনেক সময় এরকম হয় যে কোনো ফুটবল খেলা হচ্ছে এবং ফুটবল খেলা মানে সেই খেলা থেকে হয়তো গোলপোস্ট সরিয়ে নিল, তাহলে খেলোয়াড়রা বল খেলেই যাচ্ছে, কিন্তু যেহেতু গোলপোস্ট নেই তাহলে কি হচ্ছে, কোনো টার্গেট নেই। সুতরাং এরকম সিচুয়েশনে কি হবে, খেলার কোনো মানেই থাকবে না। তো সেই কারণের জন্য বলছি যে তুমি যেটা পড়ছো অ্যাকচুয়ালি তুমি কিভাবে সেই পড়াটাকে অ্যাকুমুলেট করবে, কোথায় রাখবে, তো সেই কারণের জন্যই বলছি যে একটা টার্গেট ফিক্সড করো। প্রত্যেকটা টপিকস যে যত্ন করে পড়ছো, তো সেটাকে তুমি জিনিসটা কি পড়ছো সেটা তো আলটিমেটলি তোমাকে মনে রাখতে হবে। তো সেই মনে রাখাটা কিভাবে করবে, তো সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। দেখো, এই যে মনে রাখা, অর্থাৎ তুমি যেটা পড়ছো তো সেটা তুমি কিভাবে মনে রাখবে, তার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে।
প্রথম যে কাজ সেটা হচ্ছে যে সেপারেট এক্সারসাইজ বুক কিনে নাও, মানে খাতা কিনে নাও, 6 থেকে 7টা খাতা কিনে নাও একদম। তো এক্ষেত্রে যে খাতাগুলো হবে সেগুলো একটু ভালো হবে, মানে একটু বাইন্ডিং খাতা কিনে নাও, অনেক সময় স্পাইরাল বাইন্ডিং খাতা পাওয়া যায়, তো সেগুলো একটু কিনে নাও যাতে এই খাতাগুলো পড়ে তোমার পড়তে ভালো লাগে, তো সেরকম খাতা কিনে নাও। এবং দেখো তুমি যে প্রত্যেকটা সাবজেক্ট পড়ছো এই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি শর্ট পয়েন্টস হিসাবে তুমি লিখে রাখো। ধরা যাক আমি বায়োলজির কথাই বলছি, ধরা যাক তুমি জেনেটিক্স পড়ছো, ধরা যাক তুমি রেপ্লিকেশন পড়ছো, সুতরাং যখনই রেপ্লিকেশন পড়ছো এই ছোট্ট এই যে খাতাটা তোমার থাকবে, এই খাতাতে রেপ্লিকেশনের শর্ট নোট তৈরি করে নাও। তাহলে যখনই শর্ট নোট তৈরি করে নিচ্ছ পড়তে পড়তে, এই নোটস কিন্তু তোমার একদম নিজস্ব নোট হবে, এটা কোনো টিচারের নোটস নয়, একদম তোমার নিজস্ব নোট হবে। এবং এই নোটস এইভাবেই তৈরি করো যাতে পরীক্ষার যে 2 দিন আগে তুমি যে সময় পাবে, ধরা যাক পরীক্ষা, ধরা যাক বুধবার দিন তোমার পরীক্ষা, তাহলে সোম আর মঙ্গলবার তুমি কি পড়বে সেটা কিন্তু এখন থেকে ঠিক করে নেবে এবং এখন থেকে সেটা এই এক্সারসাইজ বুকে লিখে রাখো। তবেই কিন্তু পড়া কিন্তু কংক্রিট হবে, আদারওয়াইজ পড়া কিন্তু হেফাজত হয়ে যাবে, ছড়িয়ে যাবে। সুতরাং সেপারেট খাতা কিনে নাও এবং এই সেপারেট খাতায় তুমি যে বিষয়গুলো পড়ছো সেগুলো পয়েন্ট ফর্মে তো সেগুলোকে লিখে রাখো। এবং এই খাতাতে এমনভাবে লিখে রাখবে যাতে তুমি র্যাপিডলি রিভিশন দিতে পারবে বিফোর এক্সাম ডে, মানে জাস্ট পরীক্ষার আগে এই খাতাটাই তোমাকে পড়ে যেতে হবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের খাতা করো, বাংলার খাতা করো, ইংরাজির খাতা করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এবং সমস্ত এই যে খাতাগুলো করছো প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট নোটস তৈরি করে রাখো, প্রত্যেকটা চ্যাপ্টারের বিভিন্ন টপিক্সের শর্ট নোট তৈরি করো যেগুলো পরীক্ষার আগে তোমাকে রিভিশন দিতে হবে, তো সেইভাবে করে রাখো। তাহলে যখনই এটা করবে দেখবে যে মনে হবে যে এক একটা চ্যাপ্টার তুমি 100% তুমি কমপ্লিট করলে। এটা যদি না করো তাহলে কিন্তু প্রিপারেশন আবার মনে হবে যে ওই চ্যাপ্টারটা ঠিকঠাক পড়া হয়নি, আবার ওটা আমাকে পড়তে হবে। তো সেই জন্য বলছি যে শর্ট পয়েন্ট করে প্রত্যেকটা চ্যাপ্টারের বিভিন্ন টপিকসগুলো পয়েন্ট ফর্মে তোমাকে কিন্তু লিখতেই হবে। না হলে এখন তুমি যেটা ভাবছো আজ থেকে 2 থেকে 3 মাস পরেও কিন্তু তুমি একই সিচুয়েশনের মধ্যেই থাকবে। এখন যেরকম মনে হচ্ছে যে কিছুই পড়া হয়নি, টেনশনের মধ্যে পড়ে যাচ্ছ, সুতরাং 2 থেকে 3 মাস পরে তোমার একই রকমের সিচুয়েশন থাকবে এই কাজ যদি না করো। এরপরেই যেটা বলবো যে টার্গেট ফিক্সডে যেটা বলবো সেটা হচ্ছে সলভ লাস্ট 5 to 6 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, অর্থাৎ লাস্ট 5 থেকে 6 বছর এইচএস এক্সামিনেশনে কি কোয়েশ্চেন্স এসছে সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু প্র্যাকটিস করো। তাহলে এক একটা চ্যাপ্টারের থিওরি পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে, বা এক একটা সাবজেক্টের থিওরি পড়ছো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স একটু প্র্যাকটিস করো। এই কোয়েশ্চেন্স প্র্যাকটিসের স্ট্র্যাটেজি কেমন হবে, প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস করো এবং তার সঙ্গে সঙ্গে একটু বড় কোয়েশ্চেন্স যেগুলো 1 নম্বরের কোয়েশ্চেন্স অথবা 2 নম্বরের কোয়েশ্চেন্স, তো প্রত্যেকটা কোয়েশ্চেন্স পড়ো। এবং যেগুলো বড় বড় প্রশ্ন আছে, ধরা যাক 3 নাম্বার এবং 5 মার্কসের কোয়েশ্চেন্স, ওগুলো একটু দেখে নাও। ওগুলো দেখে নাও যে তোমার কোনো চেনা কোয়েশ্চেন্স আছে কিনা। যদি কোনো অচেনা কোয়েশ্চেন্স থাকে সেটাকে গোল দাগ করো এবং গোল দাগ করে একবার সেটাকে বই থেকে পড়ে নাও। তাহলে দেখো যেটা বলছিলাম যে প্রত্যেকটা এমসিকিউ লাস্ট প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স তুমি লাস্ট 5 থেকে 6 বছরের পড়ছো প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস করো, প্রত্যেকটা 1 নম্বরের কোয়েশ্চেন্স এবং 2 নম্বরের কোয়েশ্চেন্স প্রতিটা প্র্যাকটিস করো। এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো বড় কোয়েশ্চেন্স আছে, ধরা যাক 3 এবং 5 নম্বরের অনেক সময় প্রশ্ন দেওয়া হয়, বায়োলজিক্যাল সায়েন্স প্লাস অন্যান্য সাবজেক্টের কথা বলছি, এই প্রশ্নগুলোকে একটুখানি চোখ দিয়ে দেখে নাও এবং দেখে নিয়ে দেখো যে কোনগুলো তোমার অচেনা লাগছে। দেখবে যে ম্যাক্সিমাম কিন্তু তোমার পড়ার মধ্যেই আছে, তার মানে সেগুলো তুমি পারবে। প্রশ্ন তুমি দেখছো যে কোনো একটা কোয়েশ্চেন্স দেখলে এটা পারবে, ঠিক আছে, এটা সহজ প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন্স দেখছো এটা সহজ প্রশ্ন, সুতরাং সেগুলো আর পড়ার দরকার নেই। আবার দেখো ধরে যাক 3rd নাম্বার কোয়েশ্চেন্সে তুমি এলে এবং দেখলে যে এটা একটু ডিফিকাল্ট আছে, ওটাকে গোল দাগ দিয়ে রেখে দাও, তার মানে ওটা তোমাকে পড়তে হবে। তো এইরকমভাবে প্রধানত লাস্ট 5 থেকে 6 বছরের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কাজ তোমাকে করতে হবে যে প্র্যাকটিস এমসিকিউ ফ্রম ইচ চ্যাপ্টার। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বইতে এমসিকিউ দেওয়া থাকে, অথবা তোমরা নিটেতে যে লাস্ট যে প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স আছে অ্যারিহান পাবলিকেশনের তোমরা একটা বই কিনে নিতে পারো, সেটা বায়োলজিক্যাল সায়েন্স অথবা অন্যান্য যে সাবজেক্ট আছে সেখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সেক্ষেত্রে সেগ্রিগেট করা আছে। তো সেই চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স যেগুলো আছে অন্তত 30টা কোয়েশ্চেন্স তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো। যখনই এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিস করবে তখন দেখবে যে এর সঙ্গে সঙ্গে কিন্তু নিটের প্রিপারেশনও হয়ে যাবে।
তাহলে এই যে এমসিকিউ যেটা প্র্যাকটিস করছো আমি তোমাদেরকে বলবো, যেটা সাজেশন দেবো, সেটা হচ্ছে নিটেতে যে প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স এসছে তো সেগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে অ্যাট এ টাইম এইচএসেরও প্রিপারেশন হয়ে যাবে এবং নিটেরও প্রিপারেশন হয়ে যাবে। তোমার এরকম মনে হবে না, যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের এরকম মনে হবে না যে তাদের সময় ওয়েস্টেজ হচ্ছে। তো সেই কারণের জন্য বলছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ, নিটের অনেক বই আছে, তো চ্যাপ্টার ওয়াইজ সেগ্রিগেট করা আছে সেক্ষেত্রে, তো সেরকম একটা বই কিনে নাও, বই কিনে নিয়ে সেটা প্র্যাকটিস করো। এবং যখন এগুলো প্র্যাকটিস করছো, যে সমস্ত প্রশ্নগুলো একটু শক্ত আছে, যেগুলো টাফ আছে, সেগুলোকে হাইলাইট করে রেখে দাও। কিছু কিছু প্রশ্ন আছে দেখবে যে অনেক সহজ, যেমন আমি যদি এনজাইমের কথা ধরি, এনজাইম থেকে ধরা যাক কোয়েশ্চেন্স দিয়েছে যে এনজাইমের কেমিক্যাল নেচার কেমন, তাহলে প্রোটিন, এটা আমরা সবাই জানি, তো এই কোয়েশ্চেন্সকে হাইলাইট করার দরকার নেই। আবার ধরা যাক বলা হলো যে কম্পিটিটিভ ইনহিবিটরের এক্সাম্পল কোনটা, সুতরাং এই প্রশ্নটা তোমার একটু ডিফিকাল্ট লাগছে, তাহলে ওটাকে হাইলাইট করে রেখে দাও। এর পরবর্তীকালে পরীক্ষার আগে তুমি যখন রিভিশন দেবে তখন শুধুমাত্র ওই হাইলাইটেড পোর্শনগুলো পড়ো, কারণ বাকি কোয়েশ্চেন্সগুলো আর তোমার পড়ার সময় থাকবে না। হাইলাইটেড পোর্শনগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে দেখে নাও, তাহলেই দেখবে যে প্রিপারেশন তোমার একদম কংক্রিট হয়ে যাবে। সুতরাং এখনো পর্যন্ত যে বিষয়টা বললাম তো সেটা হচ্ছে যে তোমরা রুটিন করো, দিনকে এরকমভাবে ভাগ করে নাও। তারপরে যেটা জেনারেল রুলস যেটা বললাম যে প্রতিদিন 5:30টার সময় ওঠো এবং রাত 11টার সময় ঘুমাতে যাও, কারণ ঘুমটাও কিন্তু খুব দরকার। এবং টার্গেট একটু ফিক্সড করে নাও যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি শর্ট নোটস তৈরি করবে এবং প্রতিটা চ্যাপ্টারে 2 থেকে 3 পাতার বেশি যেন না হয়, তো এরকমভাবে শর্ট নোটস তৈরি করে রাখো। এবং মনে রাখবে নোটসগুলো এমন হবে যাতে তুমি পরীক্ষার আগে সেটাকে রিভিশন দিতে পারো। এবং লাস্ট 5 থেকে 6 বছরের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স তোমরা ফলো করো, এবং এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স ফলো করার যে স্ট্র্যাটেজি সেটাও তোমাদের সাথে আলোচনা করলাম, এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করো। এরপরে আমি একটু রুটিনের স্ট্র্যাটেজি তোমাদেরকে বলবো। দেখো, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তো এই যে 5 দিন আছে সোম থেকে শুক্র, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই 5 দিন একই রকম স্ট্র্যাটেজি ফলো করো। স্যাটারডে এবং সানডে একটু ডিফারেন্ট ওয়েতে প্রিপারেশান নাও। ধরো যাক সোমবার, দেখো সকালবেলা তুমি তাহলে 7টার সময় পড়তে বসছো, তাহলে 7টা থেকে 9টা একদিন ফিজিক্স পড়ো, একদিন কেমিস্ট্রি পড়ো, মানে সোমবার তুমি ফিজিক্স পড়লে, মঙ্গলবার কেমিস্ট্রি পড়ো, আবার বুধবার ফিজিক্স পড়লে, বৃহস্পতিবার কেমিস্ট্রি পড়ো, আবার শুক্রবার ফিজিক্স পড়ো, পরের সপ্তাহে এবার এটাকে উল্টে দাও, সোমবার কেমিস্ট্রি পড়ো, মঙ্গলবার ফিজিক্স পড়ো। তো এইভাবে 2 ঘন্টা ফিজিক্স অথবা কেমিস্ট্রি পড়ো প্রতিদিন সকালবেলা। দেখো সকালবেলা আমাদের ব্রেন অনেকটা ফ্রেশ থাকে, সুতরাং এই সময় ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়লে আমার মনে হয় একটু ভালো হবে। এরপরেই 10টা থেকে 12টা পর্যন্ত ম্যাথ এবং বেঙ্গলি করো। তাহলে দেখো দুপুরবেলা প্রধানত আমরা ঘুরতে ঘুরতে পড়াশোনা করি, তাহলে বিভিন্ন ম্যাথে তুমি বসেছো, ম্যাথ করতে বসেছো, এবার ধরা যাক তোমার কোনো একটা কাজ পড়ে গেল, তখন ওই অঙ্কটা নিয়ে তুমি চিন্তা করতে পারবে, তাহলে এক্ষেত্রে ডিসকন্টিনিউটি এলেও অতটা তোমার অসুবিধা হবে না। তো সেই কারণের জন্য বলছি যে 10টা থেকে 12টা পর্যন্ত ম্যাথ অথবা বেঙ্গলি পড়া, মানে ম্যাথ পড়লে ধরা যাক 10টা থেকে 11:30 পর্যন্ত ম্যাথ পড়লে 12টার সময় আবার বেঙ্গলি পড়ে নাও, আবার ধরা যাক 10টা থেকে 11টা পর্যন্ত বেঙ্গলি পড়লে আবার 11টা থেকে 12টা ম্যাথ করে নাও। এইভাবে অল্টারনেট করে পড়ো, কারণ একটা না তোমার কোনো সাবজেক্ট পড়তে ভালো নাও লাগতে পারে, সুতরাং এই সময় ম্যাথের সঙ্গে অল্টারনেট করে রেখে দাও যে বেঙ্গলি। তার মানে 10টা থেকে 11:30 পর্যন্ত হয়তো ম্যাথ করলে, আবার 12টার সময় বেঙ্গলি করো, আবার পরের দিন আবার ধরো 10টা থেকে 10:30 পর্যন্ত বেঙ্গলি পড়লে, আবার 10:30 থেকে 12টা পর্যন্ত ম্যাথ করো। আবার বিকালেও কিন্তু আমি তোমাদেরকে সাজেশন দেবো যে একটু ম্যাথ তোমরা প্র্যাকটিস করো, কারণ অনেকেই ম্যাথেতে একটু উইক। সুতরাং 5টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা ম্যাথ করো এবং 1 ঘন্টা ইংলিশ পড়ো। ওকে, আবার দেখো, আবার আবার পরের দিন হয়তো তুমি প্রথমে ইংলিশ পড়লে, তারপরের সময়টা ম্যাথ করলে, তো এরকমভাবে প্রিপারেশান নাও। তার মানে দুপুরবেলা এবং তার সঙ্গে সঙ্গে আফটারনুন এই সময়টা ম্যাথ এর জন্য এবং বেঙ্গলি এবং ইংলিশের জন্য রেখে দাও। সন্ধেবেলা 8টা থেকে 9:30 পর্যন্ত বায়োলজি পড়ো, 8টা থেকে 9:30 1.5 ঘন্টা বায়োলজি পড়ো সন্ধেবেলা, প্রতিদিন এটা পড়ার চেষ্টা করো। একদিন ইউনিট 1 পড়লে, একদিন ইউনিট 2 পড়লে, একদিন ইউনিট 3 পড়লে, ইউনিট 4 পড়লে, এরকমভাবে পড়ার চেষ্টা করো। আবার 10টা থেকে 11টা ফিজিক্স অথবা কেমিস্ট্রি পড়ো, একদিন ফিজিক্স পড়ো, একদিন কেমিস্ট্রি পড়ো। তাহলে যেদিন তুমি ফিজিক্স পড়লে সকালবেলা একটুখানি দেখে নাও যে ফিজিক্সের কোন কোন অংশগুলো আছে, এবং পরের দিন তুমি যে কেমিস্ট্রি পড়বে এই রাতেই তুমি সেটা দেখে নাও যে সকালবেলা উঠে তুমি কোন সাবজেক্ট মানে কেমিস্ট্রির কোন টপিক্সটা পড়বে। তো এরকমভাবে একটা নিজের মতো করে রুটিন তৈরি করো। দেখো আমি এক্ষেত্রে একটা রাফ রুটিন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবং এই আইডিয়ার উপর বেশ করে কিন্তু তোমরা নিজস্ব রুটিন তৈরি করে নেবে। রুটিন প্রধানত কেউ করতে পারে না। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে যে বলছি রুটিন অ্যাকচুয়ালি তোমার, দেখো আমি তো জানি না যে তুমি কোন সময় পড়তে যাও,
কোন সময় তোমার টিউশন থাকে, কোন সময় অন্য কাজ থাকে, তো সেটা আমার পক্ষে জানা সম্ভব না। আমি জাস্ট একটা আইডিয়া তোমাদেরকে দিচ্ছি, এই আইডিয়ার উপর বেশ করে তোমরা কিন্তু রুটিন তৈরি করে নিতে পারো। তাহলে সোম থেকে শুক্র তোমরা এইভাবে পড়লে। তো এরপরে যেটা বলবো যে স্যাটারডে এবং সানডে, এই দুটো দিনের প্রিপারেশন কিন্তু একদম অন্যরকম হবে। তো সানডেতে তোমাদেরকে বলবো যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে তোমরা এক্সামিনেশান দাও। ধরা যাক কোনো একটা সানডেতে, ধরা যাক এই সপ্তাহে সানডেতে তুমি ফিজিক্স পরীক্ষা দেবে, তাহলে স্যাটারডে পুরো টোটালি তুমি সেই ফিজিক্সটাই পড়ো। মানে শনিবার দিন সারা দিন তুমি ফিজিক্স পড়ো, এবং এবং সেই এই সপ্তাহে তুমি এই যে ফিজিক্স তুমি যে পড়েছো, মানে সোমবার প্লাস এই সময়টা যে তুমি যে পড়েছো, তো এই অংশগুলো, মানে যে অংশগুলো ফিজিক্সে পড়েছো সেগুলো তোমার খাতাতে লেখা আছে। তাহলে খাতা দেখে তো এই স্যাটারডেতে সেগুলোকে একবার যেমন রিভিশন দেবে, তার ফলে অন্যান্য পোর্শনও পড়বে। তাহলে স্যাটারডে টোটাল তুমি ফিজিক্স পড়লে একটা সপ্তাহে। আবার পরের সপ্তাহে হয়তো তুমি কেমিস্ট্রি পরীক্ষা দেবে রবিবার, তাহলে স্যাটারডেতে তুমি টোটাল তুমি কেমিস্ট্রি পড়লে। তো এরকমভাবে স্যাটারডে এবং সানডের প্রিপারেশন একটু অন্যরকম হবে। তো স্যাটারডেতে যে কোনো একটা সাবজেক্ট তুমি নিয়ে নাও এবং নিয়ে সারাদিন সেই সাবজেক্টটা পড়ো। ম্যাথ তুমি করতে পারো, বাংলা পড়তে পারো। তো বাংলা ইংরাজি প্রতিদিন মানে প্রত্যেক সপ্তাহে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি এইভাবে করো। একটা সপ্তাহে হয়তো স্যাটারডেতে সারাদিন তুমি ফিজিক্স পড়লে, পরের সপ্তাহে কেমিস্ট্রি করো, তারপরের সপ্তাহে ম্যাথ করো, তারপরের সপ্তাহে বায়োলজি করো। এরকমভাবে অল্টারনেট ওয়েতে পড়ার চেষ্টা করো। এবং সানডেতে তুমি এক্সামিনেশন দেবে, এবং এই এক্সাম কিন্তু মক এক্সাম। এটা হতে পারে কোনো প্রিভিয়াস কোনো পেপার হতে পারে এইচএসের, অথবা হতে পারে নিটের কোনো পেপার হতে পারে। সুতরাং সেটাকে তোমরা এক্সাম মক টেস্টের জন্য সেটা তোমরা দাও। ওকে, অর্থাৎ সেটা এমসিকিউ হতে পারে অথবা এইচএসের হতে পারে। তো যে কোনো একটি পেপার তোমরা নিয়ে নাও। এখন বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স ব্যাংক পাওয়া যায়। তাহলে যে কোনো একটা কোয়েশ্চেন্স তোমরা সিলেক্ট করে নাও র্যান্ডমলি, এবং করে সেটাকে পরীক্ষা দাও 3 ঘন্টা। এবং দেখো, প্রধানত এই পরীক্ষা দেবে তোমরা 10টা থেকে 1টা পর্যন্ত এই 3 ঘন্টা পরীক্ষা দাও। তাহলে সকাল থেকে তুমি আরও কিন্তু 3 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ, 7টা থেকে 10টা তুমি সময় পেয়ে যাচ্ছ। এবং তুমি যে এক্সারসাইজ বুকে তুমি যে লিখেছো সারা সপ্তাহ, যেটা প্রথমেই তোমাদেরকে বলছিলাম, তো সেগুলোকে রিভিশন দাও। এই 7টা থেকে 10টা পর্যন্ত সেই অংশগুলো তোমরা রিভিশন দাও এবং দিয়ে পরীক্ষাতে বসে পড়ো। এবং এই পরীক্ষা দেওয়ার সময় কিন্তু তোমাকে সৎ থাকতে হবে। মানে যে কোনো কোয়েশ্চেন্স হয়তো পারছো না, তুমি বই দেখে সেটা লিখে নিচ্ছ, এরকম করলে হবে না। তাহলে নিজের মতো করে এইভাবে প্রিপারেশন নাও। দেখো, পড়াশোনাটা কিন্তু একটা সাধনা। তুমি যদি ভালো করে এইভাবে যদি পড়াশোনা করে একটা ডেডিকেশন দিয়ে করো, তাহলে নিশ্চয়ই তোমার সাকসেস আসবে। তুমি তো পড়বে মাত্র 5 থেকে 6 মাস। তাহলে 5 থেকে 6 মাস পড়ে তুমি সারা জীবন যদি ভালো থাকো, তাহলে মাত্রই কয়েক দিন তোমাকে এক্সট্রা একটু খাটতে হবে, একটু পরিশ্রম করতে হবে। এর ফলে কিন্তু সারা জীবন তুমি ভালো থাকতে পারবে। এবং সেই জন্য বলছি যে এই যে +2 লেভেল ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং স্ট্র্যাটেজিক ওয়েতে এইরকমভাবে প্রিপারেশান নিলে তোমাদের এক্সামিনেশান ভালো হবে। তার সঙ্গে সঙ্গে নিটের যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরও কিন্তু প্রিপারেশান এর সাথে সাথে হয়ে যাবে। তাহলে সানডেতে এক্সাম দিচ্ছ, এবং সকালবেলা তাহলে একদম যে খাতাতে তোমরা লিখেছো, তো সেগুলো একদম ভালো করে সেগুলোকে রিভিশন দাও, এবং তার ফলে টোটাল অংশ তোমাদের কভার হয়ে যাবে। এরপর দেখো ইভিনিংয়ে, তাহলে সানডে ইভিনিংয়ে তুমি কি করছো, এই এক্সামিনেশন দিয়ে তুমি বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার ল্যাকুনা আছে, কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে এখনো প্রিপারেশন নিতে হবে। তো সেগুলোকে একটু দেখে নাও, এবং দেখে নিয়ে আবার ইভিনিংয়ে সেগুলোকে রিভিশন দাও। এবং এইরকমভাবে তোমরা যদি প্রিপারেশন নাও, একদম একটা কংক্রিট প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। এবং এখন তোমরা যেরকমভাবে টেনশন করছো যে হয়তো কিছুই পড়া হয়নি, কিভাবে প্রিপারেশন নেবে, একটা দিশেহারা অবস্থা, যে কি করবে বুঝতে পারছো না, তো আশা করি এই রকম স্ট্র্যাটেজি তোমরা যদি ফলো করো, তাহলে তোমরা অনেকটা কনফিডেন্স পাবে, এবং দেখবে যে ধীরে ধীরে তোমার কনফিডেন্স বেড়ে যাচ্ছে। এবং কনফিডেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আবারও বলছি যে মানুষের মনটাই হচ্ছে সব। যদি ভাবো যে তুমি এইভাবে পড়তে পারবে, তুমি পারবে। আবার তোমার যদি মনে হয় যে এটা অসম্ভব, তাহলে এটা অসম্ভব, তুমি কোনোদিনই পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে তোমার যদি মনে হয় যে তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে, সো ইউ ক্যান ডেফিনেটলি ডু ইট। কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি এক্সাম ভালো করতে পারবে না, তাহলে তুমি পারবে না। আমি যেটা বলতে চাইছি যে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। তোমার যদি মনে হয় যে কোনো কিছু বিষয় তুমি সম্ভব করতে পারবে, তো সেটা কিন্তু তুমি করতে পারবে। দেখো, ভালো রেজাল্ট তো মানুষই করে, তোমাদের মতো ছেলেমেয়েরাই করে। সুতরাং তারা একটু পরিশ্রম করে, এবং পরিশ্রম করে তারা প্রধানত এই জায়গাতে চলে আসে। তো তুমি যদি একটু এইভাবে যদি প্রিপারেশন নাও, এইভাবে যদি স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি যদি প্রিপারেশন নাও, তুমিও কিন্তু তাদের মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে। ক্লাস 10, তোমরা বুঝতে পারছো যে ক্লাস 10 এবং ক্লাস 11-12 মধ্যে অনেক তফাৎ।
এবং সেই কারণের জন্যই এই যে ডেভিয়েশনের জন্য আমাদের এই যে সিলেবাসের এই ডেভিয়েশনের জন্য হঠাৎ করে তো আমরা যারা সায়েন্সে আমরা যারা ভর্তি হয়েছি বা তোমরা যারা ভর্তি হয়েছো, তো তাদের মধ্যে এইরকম একটা ইমেন্স প্রেসার তাদের মধ্যে চেপে বসে এবং ধীরে ধীরে তাদের মনে হয় যে যে বিষয়গুলো তারা পড়েছে সেগুলো ভুলে যাচ্ছে। এটা শুধু তোমার নয়, ম্যাক্সিমাম স্টুডেন্টসেরই কিন্তু এটা মনে হয়। তাহলে তুমি যে একা এটা কিন্তু কখনো ভাববে না, তোমার মতো এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে। তো তারা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য তারা লড়াই করছে এবং অনেকে আছে যে কাউকে বলতে না পেরে তারা হারিয়ে যাচ্ছে এবং তাদের জন্যই প্রধানত আমার এই আলোচনা। তো এরকম দুশ্চিন্তা করে তোমরা হারিয়ে যাবে না যদি এরকম স্ট্র্যাটেজিক ওয়েতে তোমরা যদি প্রিপারেশন নাও, তাহলে ডেফিনেটলি যেটা বলছিলাম যে তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে এবং তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবং দেখো, প্রিপারেশন কিন্তু এমন বুদ্ধির সঙ্গে নিতে হবে যে নিটেরও যেমন প্রিপারেশন হয় তার সঙ্গে সঙ্গে এইচএসেরও যেন প্রিপারেশন তোমাদের এর সাথে সাথে হয়ে যায়। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।